একটা চিকন শ্রুতিমধুর স্বর শুনে হৃদয়ে ছলকে ওঠে তাসিনের। এক মুহূর্তের জন্য সম্পূর্ণ অজ্ঞাত সেই কণ্ঠস্বরের অধিকারিণীর মুখখানা দেখার জন্য মন ছটফট করে ওঠে তার। তবে চোখ তুলে তাকানো অসম্ভব। এটা অপরাধ। একটা পর্দাশীল নারী কিভাবে দেখা তাকে অসম্মান করার সমান। নিজেকে নিয়ন্ত্রণে রেখে মাথা নিচু করে বসে রইল তাসিন। মেয়েটা কোনো দিকে লক্ষ্য না করে ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। কাঁধে ব্যাগ, পুরো শরীর কালো বোরকায় আবৃত। আব্বু, আপনার কোথায় কষ্ট হচ্ছে আব্বু? মেয়েটার বাবা নরম স্বরে মেয়েকে আদেশ করলেন, ভেতরে যান আম্মু। মেয়েটা বাবার বুক থেকে মাথা তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে বাবা ইশারায় আবারও ভেতরে যেতে বললেন। মেয়েটা বাবার আদেশ মেনে পেছনে ঘুরতে মেহমানখানায় সম্পূর্ণ অপরিচিত পুরুষকে বসে থাকতে দেখে আটকে ওঠে। চোখ জোড়ায় ভীতি। নিকাব খুলে ছুটে চলে যায় ভেতর ঘরে। এতক্ষণ মাথা নিচু করে বসেছিল তাসিন। এবার মাথা তুলে অস্বস্তি নিয়ে বলল, উঠি তবে? তাসিনের ধারণা ওনার মেয়েকে তাসিন দেখার চেষ্টা করেছে, এমনটাই ভাবছেন জনাব আজাদ। এটা ভেবেই তার অস্বস্তি বাড়ল। কিন্তু তাসিনকে ভুল প্রমাণ করে জনাব আজাদ অনুরোধ করে বললেন, আজ দাওয়াত গ্রহণ করুন, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যান। তাসিন অত্যন্ত নম্র গলায় বলল, আমার কিছু কাজ আছে, পথে দুর্ঘটনা না ঘটলে আমি এখানে আসতাম না। বেয়াদবি নেবেন না, আমাকে উঠতে হবে। জনাব আসাদ হাত বাড়িয়ে করমর্দন করে বিদায় জানালেন তাকে। তাসিন মাথা নিচু করে বেরিয়ে গেল। বাড়ি ছেড়ে রাস্তায় উঠতেই তার প্রলম্বিত ফাঁস বেরিয়ে এলো। একটা মেয়ের কণ্ঠস্বর এভাবে তার ভেতরটাকে নাড়িয়ে দিচ্ছে, অথচ রোজ সে কত মেয়ের স্বর শুনে অভ্যস্ত। রাস্তায় চলার পথে ও কত নারী কণ্ঠ কান ভেদ করে, কিন্তু এভাবে ভেতরটা নাড়িয়ে দিতে পারিনি। আমাদের নিষিদ্ধ জিনিসের উপর বরাবরই আগ্রহ বেশি। মেয়েটাকে দেখা সহজ কথা না। তাসিনের জন্য সে নারী নিষিদ্ধ। পরীক্ষায় ভালোভাবে পাশ করে সার্টিফিকেট অর্জন করতে পারলে তবেই দেখতে পাবে। তাসিন মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইল সব, কিন্তু কানে এখনো সে শ্রুতিমধুর স্বর ভেসে আসছে। রাস্তায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, দুজনে লোক আহত হন। সেই মুহূর্তে ওনাদের হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি ছিল। আহতদের মধ্যে একজন ছিলেন জনাব আজাদ। ধার্মিক লোক তিনি। শরীরের লম্বা আলখিল্লা, মাথায় পাগড়ি, মুখ ভর্তি দাড়ি। একটা পা ভেঙেছে ওনার। শরীরের আরও কিছু জায়গায় ব্যথা পেয়েছেন। হাসপাতাল থেকে জনাব আজাদকে নিয়ে ওনারই বাড়িতে উপস্থিত হয়েছে তাসিন। বাড়ির উঠানে একটা কাকপক্ষীও নেই, একজন মহিলার স্বরও শোনা যাচ্ছে না। সবকিছু নিস্তব্ধ। তাসিন অবাক হল না। ধার্মিক পরিবারের মানুষজনের জীবনযাপন নিয়ে কিঞ্চিত হলেও ধারণা আছে তার। জনাব আজাদ তাকে ছোট একটা ঘর দেখিয়ে বললেন, আমাকে এই ঘরে নিয়ে যাও। তাসিন সেটাই করল। ছোট একটা ছেলে তাদের দেখে ছুটে বড় দালানটার ভেতর চলে গেল। তার মুখে বুলি উঠছে, দাদু এসেছে, দাদু এসেছে। তাসিন উঠতে নিলে জনাব আজাদ বললেন, বসুন বাবা, একটু পর যাবেন। তাসিন বসল। কিছুক্ষণ পর সেই বাচ্চা ছেলের হাতে একটা নাস্তার ট্রে ধরিয়ে দেওয়া হলো। ছোট ছোট হাতে ধীর পায়ে ট্রে এনে রাখলো তাসিনের সামনে। জনাব আজাদ ইশারা করে বললেন, নাস্তা করুন। তাসিন বিব্রত হয়ে বলল, এসব? জনাব আজাদ মৃদু হেসে বললেন, সামান্য কিছু জিনিস নিলে আমি খুশি হব। তাসিন উপায়ন্তর না দেখে এক টুকরো ফল তুলে দিল। জনাব আজাদের পরিবারকে তাসিন নিজ থেকে কল দিয়ে জানিয়েছে দুর্ঘটনার খবর। জনাব আজাদ ছেলেকে ফোন করে জানাতে বলেছিলেন। ছেলে এই মুহূর্তে অনেক দূরে আছে, তবুও সে বাবার কথা শুনে ছুটছে কাজ ফেলে। সাথে বাড়িতে ফোন করে মা, বোন, স্ত্রীকে জানিয়ে দিল। তাসিনকে খুব অনুরোধ করে বলল, আমার বাবাকে একটু বাড়ি পৌঁছে দিলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। দয়া করে আমার অনুরোধটা রাখুন। তাসিন ফোন রেখে জনাব আজাদকে নিয়ে উনার বাড়ি চলে আসলো। এক টুকরো ফল খাওয়ার পরই কোথা থেকে উদ্ভ্রান্তের মতন ছুটে এলো এক নারী। পুরো শরীর কালো বোরকায় মোড়ানো। পেছন দিক থেকে এক পলক দেখেছে সে। মুখ দেখার সৌভাগ্য তার হয়নি, সাথে সাথেই দৃষ্টি নত করে ফেলেছিল। নারীটা এসেই বাবাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিয়েছে। কথাগুলো ভেবে এখনও সেই নারীর জন্য ছটফট অনুভব করছে তাসিন। বাড়ি ফিরে না খেয়ে একটা লম্বা ঘুম দেওয়ার চেষ্টা করলো। ঘুম হলে হয়তো সব ঠিক হয়ে যাবে। ভাবনা অনুযায়ী বিছানায় শরীর ছেড়ে দিল সে। তাসিন চলে যেতে মেহমানখানায় একে একে স্ত্রী, কন্যারা এসে ভিড় জমালো। সকলের চোখে পানি। প্রিয়জনের ব্যথায় ব্যথিত তারা। জনাব আজাদ সান্ত্বনা দিলেন মেয়েদের। এর চেয়ে বড় কিছু ঘটতে পারতো, আমার মৃত্যু হতে পারতো। আল্লাহ যে আমাকে সহি সালামতে বাড়িতে পৌঁছানোর তৌফিক দিয়েছেন, তাতে তোমাদের শুকরিয়া আদায় করা উচিত। সকলকে খানিকটা শান্ত দেখা গেল। জনাব আজাদের চোখ কাউকে খুঁজে যাচ্ছে। কাঙ্ক্ষিত মানুষটাকে না দেখতে পেয়ে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, আমার আম্মু কোথায়?
স্ত্রী নরম স্বরে বললেন। কান্নাকাটি করছে। ঢেকে দাও। হুরায়নকে ডেকে আনা হলো। ভয় ভয়ে পা ফেলছে সে। বাবাকে সে ভয় পায় না, অত্যধিক ভালোবাসে। তার ভয়ের একমাত্র কারণ বাবার অসম্মান। কোনো কিছু খেয়াল না করে একজন পুরুষের সামনে বাবার কাছে ছুটে এসেছে। জনাব আজাদ মেয়ের ভীত সন্ত্রস্ত চেহারার দিকে তাকিয়ে আছে, তাকে কাছ খেয়ে ডাকলেন। কেঁদে ফেলল হুরাইন। আমাকে ক্ষমা করুন আব্বু, আমার খেয়াল রাখা উচিত ছিল। মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে বাবা বললেন। শান্ত হন আম্মু, এরপর থেকে সাবধানে চলবেন। এখন কান্না বন্ধ করুন। হুরাইন হিচকি তুলে কাঁদছে। জনাব আজাদ বড় মেয়ে জান্নাতকে ইশারা করলেন হুরাইনকে ভেতরে নিয়ে যেতে। ছেলে হুসাইন গাড়ি থেকে নেমে বাবার কাছে ছুটে এলো। বেতি ব্যস্ত হয়ে বাবার হাত পা চেক করছে। ছেলের মাথায় হাত বুলিয়ে বাবা বললেন, আমি আলহামদুলিল্লাহ ঠিক আছি, চিন্তা করবেন না। জনাব আজাদ ছেলে মেয়েদের আপনি সম্বোধন করেন, অথচ এই আপনি সম্বোধনও রয়েছে অপার স্নেহ মমতা। হুসাইন কাতর চোখে তাকিয়ে রইল বাবার দিকে। আস্তে ধীরে মেহমানখানা থেকে ভেতরের দালানে নিয়ে গেল বাবাকে। সেই দালানে বাড়ির পুরুষদের প্রবেশ নিষেধ। তাদের জন্য মেহমানখানায় বসা এবং শোয়ার ব্যবস্থা করা আছে। খাবার খেয়ে উঠে গেল হুরাইন। আজ দেরিতে খাওয়া হয়েছে তার। আসরের সালাত আদায় করে জানলার ধারে বসল। বাড়ির বাইরে থেকে লক্ষ্য করলে ভেতরের এই দালানটা দেখা যায় না, একটু ভেতরের দিকে স্থাপন করা হয়েছে, তাই কোনো পুরুষের দৃষ্টিতে পড়ার ভয় নেই। তবু হুরাইনের অন্তরে ভীতি। কিভাবে সে এত বড় একটা ভুল করে বসলো? সেই মুহূর্তের কথা স্মরণ করে আরো একবার ভয় শিওরে উঠল সে। লোকটা তার স্বর শুনে ফেলেছে, চেহারাও হয়তো দেখে ফেলেছে। ঘুম ভাঙল তাসিনের। বেশ লম্বা ঘুম। সে নিত্যদিনের মতন কাজে ব্যস্ত হয়ে পড়ল। তার মস্তিষ্কে আর সে নারী এলো না। পরদিন সকালে খাবার টেবিলে বাবা মা আবারও তার বিয়ের কথা তুললেন। আশ্চর্যজনকভাবে তাসিনের সে মেয়েটার কথা মনে পড়ে গেল। কানে সুরেলা ঠেকল সেই চিকন স্বর। মেয়েটা কি বিবাহিত? নিজের ভাবনা দেখে নিজেই বিস্মিত হয় তাসিন। সে তো সব ভুলেই বসেছিল, এমন তো সে ছিল না। একজন নারীর সামান্য স্বর যে তাকে এভাবে যন্ত্রণায় ফেলবে, সে এটা বিশ্বাস করে উঠতে পারছে না। এসব কিছু মনের ভণ্ডামি ভেবে নিজেকে শক্ত করতে চাইল। বাবা মাকে অনুমতি দিয়ে দিল তার জন্য মেয়ে দেখতে। যদি একটুখানি স্বস্তি মেলে। বাবা মা উভয় খুশি হলেন। প্রথম দিকে তারা নিজেরাই চাননি ছেলে দ্রুত বিয়ে করুক। আগে ছেলের একটা শক্ত অবস্থান চেয়েছেন, এখন সে অবস্থান তৈরি করে নিয়েছে তাসিন। এবার ছেলেকে বিয়ে করিয়ে দিতে পারলেই যেন দায়িত্বটা কিছুটা কমে যাবে। তাসিনের মা বোনের মেয়েকে ছেলের জন্য পছন্দ করে রেখেছেন। আজই বোনের সাথে কথা বলবেন। তাসিন বাবা মাকে অনুমতি তো দিয়ে দিলেও কিন্তু কিছুতেই মনে শান্তি পাচ্ছে না, তাই আধ খাওয়া অবস্থায় উঠে পড়ল। জনাব আজাদের অ্যাক্সিডেন্টের সপ্তাহ পেরিয়েছে। তাসিনের মতামতের উপর ভিত্তি করে মা জিজ্ঞেস করলেন, ফাবিয়াকে তোর কেমন লাগে? কেমন লাগবে আবার? ফাবিহাকে ফাবিহার মতোই লাগে, ওকে তো আর ফারজানার মতো লাগবে না। মা কিছুটা বিরক্ত হলেন। মুখ কুঁচকে শব্দ করে বললেন, আমি তোকে সেটা বলিনি, জানতে চাইছি ফাবিয়া আমাদের ঘরের বউ হলে কেমন মানাবে। বউ বলে হাত থেমে গেল তাসিনের। কাজ বাদ দিয়ে বিস্ময় নিয়ে তাকালো মায়ের মুখপানে। মা মৃদু হেসে বললেন, ফাবিয়াকে আমার বেশ পছন্দ। তোর খালার সাথেও আমি কথা বলেছি। এখন তুই বললেই তোর খালা তোর খালুর সাথেও আলাপ করব। বউ বলে হাত থেমে গেলেও হৃদয় থামেনি, বরং এক মুহূর্তের জন্য থমকে গেল। তাসিন এক অজানা ঘোরে হারিয়ে গেল। সে শেরওয়ানি মাথায় পাগড়ি পরে বসে আছে। তার পাশে লাল টুকটুকে শাড়িতে এক হাত ঘোমটা টেনে বসে আছে তার নববধূ। তাসিনের বড্ড তারা। কবুল বলার পর থেকে সে মুখিয়ে আছে তার হৃদয় রানীকে এক পলক দেখার জন্য। বদ্ধঘরে স্ত্রীর ঘোমটাটা সরিয়ে দিল তাসিন। চোখের সামনে বোরকায় আবৃত সেই মানবী এসে ধরা দিল। মুখ দেখতে পেল না সে। দেখবে কিভাবে? সে তো বাস্তবে কখনো সে কণ্ঠস্বরের অধিকারিণীর মুখ দেখেনি। যতটুকু দেখেছে কল্পনায় ও ততটুকুই ধরা দিচ্ছে। মায়ের ছোঁয়ায় ধ্যান ভঙ্গ হলো। এতক্ষণ মায়ের কোনো কথাই শুনতে পায়নি তাসিন। মা বললেন, কি রে, কিছু বল। তাসিন লম্বা শ্বাস ফেলল। সে এসব কেন ভাবছে? বিয়ে পর্যন্ত চলে গিয়েছে, অথচ বউ হিসেবে তার ফাবিহাকে কল্পনা করার কথা ছিল। সে খুব ভালোভাবেই জানে জনাব আজাদ কখনোই এমন পরিবারে এমন ছেলের কাছে মেয়ে দেবেন না। তারা তাদের মতোই কোনো এক পরিবারে মেয়েকে দেবেন। তাসিন মাকে বলে দিল, তোমাদের যা ভালো লাগে করো। মা তাসিনের কাছ থেকে এক প্রকার অনুমতি পেতে খুশি মনেই ছুটে গেলেন। দ্রুত আলোচনা চলল বিয়ের। যেহেতু মেয়ে ছেলে সব নিজেদের মধ্যে, সেহেতু দেখা দেখির পর্ব বাদ পড়ল। তবে রীতি অনুযায়ী বিয়ের কথাবার্তা মেয়ের বাড়িতে হবে। নিশি ছুটে এলো ভাইয়ের ঘর। কপালে হাত রেখে চোখ বুজে শুয়ে আছে তাসিন। নিশি এক বুক উচ্ছ্বাস নিয়ে বলল, ভাইয়া ভাইয়া, কাল আমরা ফারিয়া আপুকে দেখতে যাব, ওখানেই পাকা কথা হবে। তাসিনের কপালে ভাঁজ পড়ল।
ওকে আবার দেখতে যাওয়ার কি আছে? এটা বললে তো হবে না, তোমাকেও কাল যেতে হবে। মাকে তো তাই বলতে শুনলাম। তাসিনের মন টানছে না কিছুতে, তবু কিছু একটা থেকে পালিয়ে বাঁচতেই সে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। হয়তো বিয়ে হলেই সব ঠিক হয়ে যাবে। তাসিন নিজের মনকে বোঝাতে চাইছে এটা কেবল তার কৌতূহল, আর কিচ্ছু না। মেয়েটাকে বাকি মেয়েদের মতন বোরকা ছাড়া থাকলে এমনটা হতো না, বরং স্বাভাবিক মনে হতো। নিষিদ্ধ জিনিসের প্রতি শুধু তার না, প্রতিটা মানুষেরই আগ্রহ থাকে। ছোটবেলায় মা যে সব করতে নিষেধ করত, তাসিন আগ্রহ নিয়ে সে সবই করত। এখনো তার সাথে তাই করছে। ফাবিহার বাড়িতে সকল উপস্থিত। তাসিনের মা ফাবিহাকে পাশে বসিয়ে রেখে থুতনিতে হাত রেখে নয়ন ভরে দেখছেন। ফাবিহাকে এক দেখায় যে কেউ নির্দ্বিধায় আগুন সুন্দরী বলে ফেলবে, তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটার ভীষণ ভালো, চেহারা থেকে লজ্জা সরছেই না। তাসিনকে তার ভালো লাগতো। বিয়ের কথা আলোচনার পর থেকে সে ভালো লাগা ভালোবাসার বাসা বাঁধতে শুরু করেছে। সকলে চলে এলেও তাসিন এখন এলো না। দুপুরে খাবার সময় হয়ে গেল। মা কল দিলেন। কোথায় তুই তাসিন, এখনো আসছিস না কেন? আমি গিয়ে কি করব মা, কাজে আছি। এত কিছু বুঝি না, অসামাজিকের মতো কাজকর্ম করবি না, তাড়াতাড়ি আয়। মা ঝাড়ি দিয়ে কল কেটে দিলেন। হতাশ হয়ে তাসিনকে ফাবিহাদের বাড়ির পথ ধরতে হলো। তাসিনকে পেয়ে সকলেই খুশি হলো। নানার বাড়ির লোক জন উপস্থিত হয়েছে। ফাবিহা আর তাসিনকে কেন্দ্র করে সকলেই হাসি মজা করছে। তাসিন খেয়াল করলো ফাবিহা কেমন লজ্জায় গুটিয়ে যাচ্ছে, অথচ তার বিশেষ কোনো অনুভূতি হচ্ছে না। যতবার ফাবিহাকে স্ত্রী রূপে কল্পনা করতে যায়, ততবারই ওই বোরকায় আবৃত কুচকুচে কালো অবয়বটা মানসপটে ভেসে ওঠে। নিজের উপরই রাগ উঠে যায় তার। বিকেলের পূর্বেই বেরোতে নিচ্ছিল তাসিন, সামনে পড়ল ফাবিহা। তাসিনকে দেখে মুচকি হেসে সামনে পা বাড়িয়ে চলে যেতে নিতেই তাসিন ডেকে উঠল, ফাবিহা। ফাবিহা দাঁড়িয়ে পড়ল। তার বুকে দ্রিম দ্রিম হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। এই বুঝি তাসিন তাকে বলবে। ছাদে যাবে? তাসিন এমন কিছুই বলল না। সে বলল, তোর কাউকে পছন্দ আছে? তুই তুই শুনে মনটা বিষিয়ে উঠল ফাবিহার। দুদিন পর যে বউ হবে তাকে কেউ তুই ডাকে? আগে যতই কাজিন হিসেবে তুই ডাকুক, এখন তো তুমি বলতে পারে। সে মাথা নেড়ে বলল, আমার কাউকে পছন্দ নেই। তারপরই ছুটে পালিয়ে গেল। তাসিন টের পেল মেয়েটা লজ্জা পেয়ে পালিয়েছে, অথচ সে লজ্জা পাওয়ার মতন কিছুই বলেনি। মাদ্রাসা থেকে বাড়ি ফিরেছে হুরান। ঝাঁকে ঝাঁকে কালো বোরকায় আবৃত ছোট থেকে বড় মেয়েরা বের হচ্ছে গেট দিয়ে। সিএনজিতে বসা ছিল তাসিন। 3 জন মেয়ে এসে দাঁড়ালো পাশে। একটা মেয়ে জিজ্ঞেস করলো, বটতলা যাবেন? ড্রাইভার বললেন। ওইটা বসেন। তাসিনকে কিছু বলতে হয়নি। সে পেছনের সিট ছেড়ে সামনে ড্রাইভারের সাথে গিয়ে বসে পড়েছে। সিএনজির ভেতরটা নীরব। হঠাৎ নীরবতা ভঙ্গ করে একটা কণ্ঠ শোনা গেল, তোর আব্বুর এখন কি অবস্থা হুরাইন? নিস্তব্ধতার মাঝে সেই স্বর স্পষ্ট হয়ে কর্ণকুহরে ঠেকল। ভালো, ব্যান্ডেজ খুলবে আরো 10-12 দিন পর। তাসিনের ভেতর অস্থিরতা শুরু হলো। সে যদি ভুল না করে থাকে তবে এটাই সেই কণ্ঠস্বর যা তাকে এমন উন্মাদ করে দিতে বাধ্য করেছে। কাজকর্ম, খাওয়া দাওয়া কোনোটাই আজকাল ঠিকঠাক হয় না। তাসিন চোখ বুজে লম্বা শ্বাস টানলো। আবারও নীরবতা নামলো। হুট করে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলল সে। বটতলার পরের স্ট্যান্ডে তার নামার কথা। সে ঠিক বটতলায় গিয়ে নেমে গেল। মেয়ে 3টা ভাড়া মিটিয়ে রাস্তার পাশ ধরে সামনে এগিয়ে যাচ্ছে। তাসিন পুরোপুরি নিশ্চিত হতে সাবধানে পিছু নিল মেয়েগুলো। জনাব আজাদের বাড়ির সামনে এসে একজন থেমে গেল। মাথার হাত নাড়িয়ে বাকি দুজনকে কি যেন বলে বাড়ির ভেতর ঢুকে গেল। তাসিন নিশ্চিত হলো এটাই সেই রমণী। সেদিন এক পলক পেছন থেকে দেখলেও আজ পুরোপুরিভাবে মনে গেঁথে নিয়েছে। দেখলেই চিনে ফেলব। চোখ দুটো পর্যন্ত নিকাবের উপরে পাতলা আরেকটা আবরণ দ্বারা ছেকে রাখা। নিজেকে এভাবে রক্ষা করছে কার জন্য? কেবল একটা পুরুষের জন্য। তবে সে পুরুষ কতটা ভাগ্যবান। তাসিন লক্ষ্য করলো সে মেয়েটাকে অনুসরণ করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে। নিজের কাণ্ডে স্তব্ধ হয়ে গেল। ফিরে এলো সে, বন্ধুদের সাথে আড্ডায় বসলো। তার শরীর এখানে হলেও মন পড়ে রয়েছে সে মেয়েটার কাছে। পাশের জন কি নাম বলে সম্বোধন করেছিল? মস্তিষ্কে দুবার চাপ দিয়ে মনে মনে আওড়ালো। তাসিনকে উদাস হয়ে কিছু ভাবতে দেখে নীরব ওর পিঠে চাপড় মেরে বলল, কই হারাই গেলি? কয়েকদিন থেকেই দেখছি তুই কেমন আনমনা হয়ে। কিছু নে ভাবছিস? ঘরে কোনো ঝামেলা? কিছু না। আরে বেটা বল, যে কোনো সমস্যায় তোর সাথে আসি। নীরব আশ্বস্ত করলো তাসিনকে। খানিকটা ভরসা পেয়ে তাসিন খানিকটা চাপা স্বরে বলল, আমি একটা ঝামেলা ঘটিয়ে ফেলেছি। ভ্রু কুচকে গেল নীরবের। সবার মাঝখান থেকে তাসিনকে টেনে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো,
ব্যাপার খুলে বল। তাসিন কোনরূপ দ্বিধা না করেই বলে ফেলল। আমি একটি মেয়েকে পছন্দ করে ফেলেছি। নীরব কিছুক্ষণ বিস্মিত হয়ে বড় বড় চোখে তাকিয়ে থেকে খুশিতে আটখানা হয়ে গেল। আরে শালা, এটা তো খুশির খবর। তা ভাবিটাকে? আমি কখনো দেখিনি তাকে। তাসিনের কথা শুনে নীরব রেগে গিয়ে বলল, শালা, ফাজলামো হচ্ছে? আমি সিরিয়াস। তাসিনের চোখ মুখ বলে দিচ্ছে সে মিথ্যা বলছে না। নীরব নিজেকে ধাতস্থ করে বলল, দেখিসনি? তাহলে পছন্দ করেছিস কিভাবে? তাসিন ঘটনা খুলে বলতেই মাথায় হাত পড়ল নীরবের। বলে উঠল, এটা অসম্ভব ব্যাপার। আমাদের আর ওই মেয়ের লাইফ স্টাইলে প্রচুর পার্থক্য। এসব পছন্দ টছন্দ বাদ দে। তারপরে কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, তোর না ফারিয়ার সাথে বিয়ে ঠিক? তাছাড়া তোর কথা শুনে মনে হলো ফাবিয়া তোকে অনেক পছন্দ করে। এসব মাথা থেকে ছেড়ে ফাবিয়াকে নিয়ে বিয়ে করে নে। দেখবি ওই মেয়ের ভূত মাথা থেকে নেমে যাবে। তাসিন করুণ স্বরে বলল, আমার ভাবনায় শুধু ওই মেয়েটি ঘুরে বেড়াচ্ছে। আজ অনুভূতি আরো তীব্র হলো। বারবার কানে সেই কণ্ঠ ভেসে আসছে। আজ আর আমার ঘুম হবে না। নীরব অবাক চোখে তাকালো। তাসিনকে কখনো এমন আচরণ করতে দেখেনি সে। কেমন দিশেহারা লাগছে। নীরব নরম সুরে বলল, শান্ত হয়ে বস, আমার কথা শোন। তুই মেয়েটিকে দেখিসনি, এমনও হতে পারে দেখলে হয়তো তোর মন পাল্টে যাবে। তাছাড়া তুই শুধু পছন্দ করিস মেয়েটিকে। বিয়ে করে নিলে ভালোবাসা হয়ে যাবে, তাই না? তাসিন প্রশ্নাত্মক চোখে তাকিয়ে আছে। নীরব আজ পরপর স্তব্ধ হয়ে যাচ্ছে। তার মুখে কোনো কথা নেই। তাসিন স্বেচ্ছায় নিজের অশান্তি ডেকে আনছে। না, মেয়েটাকে তো পাবেই না, উপরন্ত ফাবিহার মন ভেঙে যাবে, পরিবারের সাথে সম্পর্ক নষ্ট হবে। চারিদিকে আলো ফুটতে শুরু করেছে। জায়নামাজ গুছিয়ে উঠানে হাঁটতে বের হলো হুরাইন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রান্নাঘরে ঢুকলো। সবার জন্য চা করে বের হতেই ভাবির সাথে দেখা হলো। মিষ্টি হেসে ভাবির দিকে এক কাপ চা বাড়িয়ে ধরল। ভাবি খুশি হয়ে হাস্যজ্জ্বল চেহারায় হাত বাড়িয়ে চা নিল। দুষ্টুমি করে বলল, এমন ননদিনের বিয়ে হয়ে গেলে আমার খুব আফসোস হবে। প্রতিদিন আরাম করে চা খাওয়াটা মিস হয়ে যাবে যে। চোখ পাকিয়ে তাকালো হুরাইন। গালে লজ্জার আভা স্পষ্ট ফুটে উঠেছে। বলল, আমার এখনো পড়া শেষ হয়নি। ওই তো আর মাত্র একটা বছর, তারপর তো। ঠোঁট টিপে হাসছে ভাবি। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে ভাবি। লজ্জা পেয়ে রাগ দেখালো হুরাইন। ভাবি আরেকটু রাগানোর জন্য বলল, তোমার ভাইয়ার সাথে কথা বলবো। ভাবি, দ্রুত পা চালিয়ে চায়ের ট্রে হাতে চলে গেল হুরাইন। বাড়ির সকলের হাতে এক কাপ চা করে দিয়ে সে বাবা মায়ের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজায় নক করতে বাবা বললেন, আসুন মা। জনাব আজাদ জানেন বাইরে হুরাইন দাঁড়িয়ে আছে। প্রতিদিন সকালে এই সময়টাতে চা নিয়ে এসে দাঁড়ায়। ভেতরে ঢুকিয়ে বাবা মা দুজনকে চা দিয়ে নিজের জন্য এক কাপ চা নিয়ে বসলো। বাবা জিজ্ঞেস করলেন, পড়াশোনা কেমন চলে? মাদ্রাসায় কোনো সমস্যা হয়? না আব্বু, সব ঠিকঠাক। পড়াশোনাও ভালোই চলছে আলহামদুলিল্লাহ। চা শেষ করতে করতে বাবা মায়ের সাথে টুকটাক কথা বলে বেরিয়ে এলো হুরাইন। মাদ্রাসার জন্য তৈরি হয়ে বাড়ির সামনে দাঁড়ালো। বান্ধবীদের জন্য অপেক্ষা করছে। তিনজনই ছিল সামনের মোড়ে। সেখানে সবসময় সিএনজি পাওয়া যায়। একটা সিএনজি ঠিক করে বাজারের উপর এসে নামলো তারা। এখান থেকে মাদ্রাসা একটু ভেতরে, ওটুকু পথ হেঁটেই যেতে হয়। হুরাইন চুপচাপ হেঁটে যাচ্ছে। চা দোকানের ভেতর থেকে এক জোড়া দৃষ্টি তার উপর পড়ে আছে। আধা ঘন্টা পূর্বে এখানে এসে বসেছে তাসিন। একটা কালো বোরকা পরা ছাত্রীকে যেতে দেখলে বুক থক করে উঠত। এই বুঝি হুরাইন চলে যাচ্ছে। কিন্তু না কাছাকাছি এগিয়ে এলে ভুল প্রমাণিত হয়। এবার আর ভুল হলো না। হুরাইন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, একবারও আশেপাশে তাকাচ্ছে না। তাসিন নেমে এসেই তাকিয়ে রইল। একটাবার তার দিকে চোখ তুলে তাকাতে পারত মেয়েটা। দৃষ্টি সীমানা পেরিয়ে যেতে বেরিয়ে পড়ল তাসিন। আজ তাড়াতাড়ি অফিসের জন্য বের হতে দেখে মা নানা রকম প্রশ্ন করছিলেন। এখন থেকে এই সময় বের হতে হবে বলে এসেছে তাসিন। এখান থেকে অফিসের উদ্দেশ্যে গাড়ি ধরল। আজও একটা লাভ লেটার পেয়েছে ফাবিহা। কাগজের ভাঁজ খুলে খুব মনোযোগ দিয়ে লাভ লেটারটা পড়ল সে। বাংলা ডিপার্টমেন্টের ছাত্রী কিনা। বেশ কয়েকটা বানান মার্ক করে সামনের ছেলেটাকে বলল, তোমার ভাইকে বলে দিও বাংলা বানানটা শিখে নিতে। ছেলেটা মাথা নিচু করে রইল। ফাবিহা প্রস্থান করতে বিড়বিড় করে বলল, ভাই কিভাবে এই নাকুচু মেয়েটিকে পছন্দ করেছে? শাবাবের সাথে দেখা হয়ে গেল ফাবিহার। শাবাব বলল, চিঠির জবাব। ফাবিহা সংকোচহীন গলায় বলল,
আপনার চামচার কাছে জবাব দিয়ে এসেছি। দৃষ্টি তীক্ষ্ণ হয়ে গেল শাবাবের। থমকে উঠল ফাবিহাকে। শাট আপ, ও আমার চামচা নয়, ছোট ভাইয়ের মতো। ফাবিহা বিদ্রুপ করে হাসল। দাঁড়ানোর প্রয়োজন মনে করল না, ঝট করে হাত চেপে ধরল শাবাব। চোখ জ্বলে উঠল ফাবিহার, মাথা গরম হয়ে গেল তার। শাবাবের গালে চড় বসিয়ে দাঁতে দাঁত চেপে উচ্চারণ করল, অসভ্য, রাস্তায় দাঁড়িয়ে বেহায়াপনা করা হচ্ছে। শাবাবের চোখে জ্বলন্ত স্ফুলিঙ্গ, অপমানে রক্ত টকবক করে উঠল। গালে হাত বুলিয়ে আশেপাশে তাকিয়ে শাসিয়ে উঠল ফাবিহাকে। আমি তোমাকে দেখে নেব, নিজের পায়ে কুড়াল মেরেছ। ফাবিহা কোনো কিছুর পরোয়া না করে বেরিয়ে গেল গেট দিয়ে। বলতে হয় মেয়েটার সাহস আছে। কেবল তাসিনকে দেখলেই তাকে লজ্জারা ঘিরে ধরে। প্রচন্ড নির্লজ্জ মেয়েরাও যাকে ভালোবাসে তার চোখে দৃষ্টি মেলাতে গিয়ে লজ্জা পায়। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, এটাই হয়তো ভালোবাসার ক্ষমতা। তাসিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে দেখলো মা খাবার নিয়ে দাঁড়িয়ে আছেন। একটা চেয়ার টেনে বসে পড়ল তাসিন। কয়েক লোকমা খাওয়ার পরই মা বললেন, ফাবিয়াকে নিয়ে কোথাও ঘুরে আয়। তাসিনের পরিবারে একেবারে খোলা মনের, আধুনিক যুগের সাথে তাল মিলিয়েই চলতে অভ্যস্ত। ছেলে তার হবু বউ নিয়ে ঘুরতে যাবে, এগুলো স্বাভাবিক বলেই গণ্য হয়। তাসিন খাওয়া শেষ করলো চুপচাপ। শেষে টিস্যু দিয়ে হাত মুছে মায়ের দিকে না তাকিয়ে বলল, আপাতত বিয়ের ব্যাপারটা বন্ধ রাখো মা, এখনই বিয়ের ব্যাপারে ভাবছি না আমি। মা বললেন, আশ্চর্য, এখন বিয়ে করবি না কখন করবি? বুড়ো হলে? চাকরি করছিস, একটা হ্যান্ডসাম স্যালারি পাচ্ছিস, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? আমার কিছু ব্যক্তিগত মতামত নিশ্চয়ই থাকতে পারে। মা শান্ত হলেন, বললেন, সেটা কেন থাকবে না? আচ্ছা, এখন বিয়ে না করলেই সেটা তোরা দুজনে কথা বলে নিস নিজেদের মধ্যে। যখন ইচ্ছে হবে তখন দুজন আমাদের জানিয়ে দিবি। তাসিন কথা বাড়ালো না, কারণ তার মন এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। নিজের কাছে নিজেকে ক্লিয়ার করাটা জরুরি। আজ দুই বান্ধবীর একজনও মাদ্রাসায় যাবে না। একাই যেতে হচ্ছে হুরাইনকে, না গেলেও শাস্তি পেতে হবে। একা যেতে কেমন অস্বস্তি লাগে। সাথে বান্ধবীরা থাকলে যেমন একটা বল পাওয়া যায়, একা হলে সেটা পাওয়া যায় না। একা গিয়ে একা একাই ফিরেছে সে। সিএনজি থেকে নেমে কিছুটা ভেতরের দিকে তাদের বাড়ি হাঁটতে গিয়ে সামনে দুটো কুকুর দেখলো। তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে, ভয় প্রাণ ওষ্ঠাগত। ভেতরে আল্লাহর নাম জপছে হুরাইন, সামনে পা চলছে না। চোখ বুজে এক পা বাড়াতে গিয়ে টের পেল কুকুর দুটো তার দিকে এগিয়ে আসছে। তাদের আওয়াজ বেড়ে গিয়েছে। এক পা দুপা করে রাস্তার পাশে গিয়ে একটা পুকুরের কিনারায় চলে গেল। কুকুর দুটো ক্রমশ এগিয়ে আসছে, বুকের ভেতর ত্রাস চলছে। আল্লাহ আল্লাহ করে প্রস্তুতি নিচ্ছে হুরাইন। কুকুরের কামড় নিশ্চিত মনে করে চোখ বন্ধ করতে মানুষের স্বর শুনতে পেল। সাহস পেয়ে চোখ খুলে তাকিয়ে দেখল একজন যুবক কুকুর দুটোকে তাড়িয়ে দিচ্ছে। তার দিকে তাকাতে চোখাচোখি হয়ে গেল। ছট করে মাথা নিচু করে নিল হুরাইন। পাশ কাটিয়ে চলে গেল সে। তাসিন কেমন করে যেন তাকিয়ে আছে। হুরাইনের এই তাকানোটা তার ভেতর ঝড় তুলে দিল। অথচ সে নিকাবের উপরের পাতলা আবরণের জন্য ঠিকঠাক মেয়েটার চোখের সৌন্দর্য দেখতে পেল না। তবু তার চোখে প্রশান্তি ঢেউ খেলছে। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিল তাসিন, যাই হয়ে যাক না কেন সেই যুদ্ধের জন্য প্রস্তুত। বাসায় জানিয়ে দিবে হুরাইনের কথা। শুধু শুধু ফাবিহাকে আশা দেখিয়ে লাভ নেই। মেয়েটার দোষ নেই, দোষটা তার। হুরাইনকে নিজের কৌতূহল ভেবে সে মাকে বিয়েতে হ্যাঁ বলেছে। ভেবেছিল বিয়েটা হয়ে গেলে হয়তো তার কৌতূহল মিটে যাবে। এখন কৌতূহল মেটেনি, বরং বেড়ে গেল। তাসিন গভীর স্বরে বলল, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে জানতে চাওয়ার তৃষ্ণা বেড়ে গেল হুরাইন, কিন্তু তার জন্য যে তোমাকে নিজের জন্য হারাল করা জরুরি। ফাবিহা সেজে গুজে আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসল। মনে প্রজাপতি ডানা মেলেছে, আজ দেখতে পাবে তার কাঙ্ক্ষিত মানুষটাকে। বিয়ের কথা ওঠার পর থেকে তাসিন কেমন পরপর আচরণ করছে, নাকি অস্বস্তিতে কথা বলতে চাইছে না। সে না হয় তাসিনকে পছন্দ করতে বলে বিয়ের কথা ওঠায় মনে মনে আরো লাড্ডু ফুটেছে। নিজের মনে সবটা ভাবছে ফাবিহা। মায়ের সাথে বের হলো সে। খালার বাড়ি এসে বাধ্য মেয়ের মতন খালার হাতে হাতে কাজ গুছিয়ে দিচ্ছে। তাসিনের মা যতই না করছেন, ফাবিহা শুনছে না। মনে মনে বেশ সন্তুষ্ট তিনি। ছেলে বউ হিসেবে ফাবিহা সোনার হরিণ, সংসারী মেয়ে। তাসিনের বোন নিশি সোফার উপর পা তুলে বসে মিটিমিটি হাসছে। ফাবিহা ভ্রুকুচকে তাকালো। নিশি হাসতে হাসতে বলল, তোমাকে বউ বউ লাগছে, ভাবি ডাকতে ইচ্ছে করছে। ফাবিহা আশেপাশে তাকালো। তাসিনকে কোথাও দেখা যাচ্ছে না। ঠোঁট টিপে এসে ফিসফিস করে বলল, তোর ভাবি ডাক শোনার জন্যই তো আমি মুখিয়ে আছি। যত ইচ্ছে ডাক, তবে অন্যদের সামনে ডাকবি না, আমি কিন্তু লজ্জা পাবো। নিশি হাসি আটকানোর চেষ্টা করে বলল, তুমি আবার লজ্জাও পাও? একদম ভাবির সাথে মস্করা করবি না। তোর ভাইকে বলে একদম কিন্তু হাত খরচা বন্ধ করে দেব।
বউ না হতেই কেমন বাঙালি ভাবিদের মতো আমার পেছনে লেগে যাচ্ছ। বলি আমিও কিন্তু ভালো ননদিনী নই। একেবারে যখন কালনাগিনের মতো ছবল দেব তখন হাড়ে হাড়ে টের পাবে। আমি অবশ্যই বাঙালি বউ, তাহলে বাঙালি ভাবে হব না তো কি হব? দুজনের হাসি তামাশার মাঝে তাসিন এসে দাঁড়ালো। গলা খাঁকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দিতে লজ্জায় নিয়ে গেল ফাবিহা। আমার ঘরে আয় ফাবিহা। বলেই গটগট পায়ে হেঁটে চলে গেল তাসিন। ফাবিহা কি করবে বুঝতে পারছে না, তার হাত পা কেমন কাঁপছে। আগে আর এখনকার সম্পর্ক এক নয়। পুরনো সম্পর্ক হলে তাসিন বলার পরপরই ফাবিহা তার ঘরে গিয়ে উঠত, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে। নিশি রগর করে বলল, যাও যাও, ভাই তোমাকে প্রেম করার জন্য ডাকছে। থ্যাত বলে লজ্জা পেয়ে সরে গেল ফাবিহা। ধীর পা এগোতে থাকলো তাসিনের ঘরের দিকে। ভেতরে তার জন্য কি অপেক্ষা করছে? সুখ নাকি এক আকাশ সমান বিষাদ? ফাবিহা সুখ ভেবে পা বাড়িয়ে দরজার সামনে দাঁড়ালো। টোকা দিতেই গম্ভীর স্বর ভেসে এলো, আয়। ফাবিহা ধীর পা চালালো, দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করলো। ভেতরে অদ্ভুত অনুভূতি। তাসিনের কথা বলার প্রসঙ্গ কি হতে পারে সেটা ভেবে অস্থির সে। তাসিন সামনে চেয়ারে ইশারা করলো। বস। ফাবিহা বলল, তুমি বলো, আমি শুনছি। পড়াশোনা কেমন চলছে? মাথা দোলালো ফাবিহা। ভালো। কোনো সমস্যা হয় না তো? ফাবিহা চেপে গেল স্বভাবের কথা, বলল, না, সব ঠিক আছে। এবার মূল কথায় আসতে চাইছে তাসিন। মনে মনে কথাগুলো ঠিক গুছিয়ে নিলেও ফাবিহার মুখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারলো না। সব গোছানো কথা এলোমেলো হয়ে গেল। মেয়েটার চোখে মুখে স্বপ্নের উজ্জ্বল বাতি। তাই সিদ্ধান্ত নিল মাকে দিয়ে বলাবে। ছোট স্বরে ফাবিহাকে বলল, যা। প্রশ্নাত্মক চোখে তাকালো ফাবিহা। তাসিন রাজভারী স্বর পুনরাবৃত্তি করল, যা। ফাবিহা মাথা দুলিয়ে বেরিয়ে এলো। দরজার বাইরে এসে কয়েকটা বকা দিল তাসিনকে। সে ভেবেছিল সিরিয়াস কিছু কিংবা প্রেমালাপ করতে ডেকেছে, অথচ সে কিনা পড়াশোনার খোঁজ করে চলে যেতে বলছে। নিশি দুষ্টু হেসে বলল, কি করলে দুজনে এতক্ষণ? ফাবিহার চোখ মুখ শক্ত, দাঁতে দাঁত চেপে বলল, প্রেমালাপ করেছি। এমন প্রেম বাক্য আমার ইহ জীবনে শুনিনি। এই নিরামিষের সাথে সংসার কি করে হবে? নিশি অবাক হওয়ার ভান করে বলল, সে কি গো ভাবি, তবে কি আমার আর জীবনে ফুপি হওয়া হবে না? এখন দেখছি স্বপ্নে ভাতিজা ভাতিজিকে কোলে নিতে হবে, বাস্তবে সম্ভব না। তেড়ে এলো ফাবিহা। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। হাসতে লাগলো নিশি। বিকেলে ফাবিহা মায়ের সাথে চলে গেল। যদিও তার থাকার ইচ্ছে ছিল প্রকট, কিন্তু মায়ের সামনে মুখ খুলে বলতেও লজ্জা। খালা আর নিশি অনেকবার চেষ্টা করেছেন, মা কিছুতেই রেখে যাবেন না ফাবিহাকে। বিয়ের আগে এই বাড়িতে রাত কাটানো যাবে না বলে তার উপর 144 ধারা জারি করলেন। ফাবিহা চলে যেতেই মা তাসিনের ঘরে এলেন। সে ল্যাপটপে আঙুল জ্বালাচ্ছে। ঘরে কার উপস্থিতি টের পেলেও মাথা তুলল না। মা কিছুটা রাগ নিয়ে বললেন, এভাবে ঘরে ঢুকে থাকার মানে কি তাসিন? তোর খালা এসেছেন, তার সাথে কথা বলবি, বের হবি, তা না করে ঘরে পড়ে আছিস। আগে তো খালার সাথে জমিয়ে কথা বলতিস, এখন এমন অসামাজিক কেন হয়ে যাচ্ছিস? তাসিনের মনে হলো এখনই উপযুক্ত সময় মাকে হুরাইনের কথাটা বলে দেবে। নিজেকে ধাতস্থ করে গম্ভীর স্বরে বলল, বাবা কোথায়? আমি তোকে কি জিজ্ঞেস করেছি? আমার কথাটা বাবারও শোনা জরুরি। কি এমন বলবি যে তোর বাবাকেও প্রয়োজন? আমি কি যথেষ্ট নই? তাসিন ল্যাপটপ বন্ধ করে মাকে পাশে বসিয়ে দিল, বলল, দুজনেই আমার অভিভাবক। আমি একটা ভুল করে ফেলেছি মা, তাই দুজনকেই খুঁজছি। মা চোখ কুচকে নিলেন। বয়সের সাথে সাথে চামড়ার ভাঁজটাও গাঢ় হলো, দৃষ্টি প্রখর হলো। তীক্ষ্ণ স্বরে শুধালেন, কি ভুল করেছিস? তপ্ত শ্বাস ছাড়লো তাসিন। নত হয়ে বলল, খালাকে না করে দাও, আমি ফাবিহাকে বিয়ে করতে পারবো না। বিস্ফোরিত নেত্রে তাকালেন তাসিনের মা। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, কে? ধীরে ধীরে উত্তেজিত হতে দেখা গেল তাকে। কেন বিয়ে করতে পারবি না ফাবিয়াকে? ওর কমতি কি আছে? লম্বা, ফর্সা, সুন্দরী, পড়ালেখা জানা, সংসারী, যুগের সাথে তাল মিলিয়ে চলার দক্ষতা, কোনটার অভাব আছে? তাসিন মায়ের দিকে তাকালো, চোখে চোখ রাখার সাহস পাচ্ছে না। বলল, যুগের সাথে তাল মিলিয়ে চলা নয়, আমি এমন একজনকে জীবনে চাই যার নিজেকে হেফাজতে রাখার ক্ষমতা আছে, যে সূক্ষ্ম নজর থেকেও নিজেকে হেফাজতে রাখতে জানে। মা শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, কে সেই জাদুকরী যে আমার ছেলের মাথা আগেই খেয়ে নিয়েছে? মা, কেউ আমায় জাদু করেনি। সে নিজেও জানে না আমি তাকে পছন্দ করি।
এখন মায়ের কাছে ওই মেয়ের সাফাই গাইতে শুরু করেছিস? সত্যি করে বলতো, এসব ওই মেয়ে শেখাচ্ছে না তো তোকে? তুই তো এমন ছেলে নয়। এবার তাসিন কিছুটা রাগী স্বরে বলল, কতবার বললাম হুরাইন কিছুই জানে না। মা না জেনে কারো ব্যাপারে মন্তব্য করা উচিত নয়। আচ্ছা হুরাইন, কিছুটা টেনে বলল মা। অতঃপর বললেন, করলাম না ওই মেয়েকে নিয়ে মন্তব্য। তুই যখন ওই জাদুকরিতেই আটকে আছিস, তখন আমার মেয়েটাকে কেন এভাবে অপমান করলি? ফাবিয়াকে বিয়েতে হ্যাঁ কেন বললি? মা আমি তখন দ্বিধায় ছিলাম, সেজন্য আমি অনুতপ্ত। এখনো বিরাট কিছু হয়ে যায়নি। বিয়ের দিনেও বিয়ে ভেঙে যায়। তুই শুনে রাখ, ফাবিয়াকে বিয়ে না করে ওই মেয়ে ঘরে তোলার স্বপ্ন এখানেই মাটি দিবি, নয়তো যা করার বাড়ির বাইরে গিয়ে করবি। আমি তোকে আর চিনি না। দুগ্ধা পা ফেলে চলে যাচ্ছেন মা। ফ্লোরে সজোরে শব্দ হচ্ছে, যা কানে তালা লাগিয়ে দিচ্ছে। একটা ফুলদানি নিয়ে সজোরে ছুঁড়ে মারল তাসিন। তবুও রাগ কমছে না, ফুসফুস করে বেরিয়ে যাচ্ছে। সে তো মানুষের দ্বারা কি ভুল হয় না? তাসিনের মা ঘরে আটকে রাখলেন নিজেকে। মেজাজ খুব খারাপ হয়ে আছে। বোনকে কথা দিয়ে ফেলেছেন তিনি, এখন চোখ মেলাবেন কি করে? তাসিন যদি আগেই বলে দিত তার পছন্দ আছে, তবে বোনকে কথা দিতেন না। ওই মেয়েকে বউ করতেও সমস্যা ছিল না। এখন বোন হয়তো স্বামীর চাপে পড়ে সম্পর্কটাও নষ্ট করে দিতে পারে। শুধু বোন না, বাবা, মা, ভাই, বাকি বোনেরা সবার চোখে নিচু হবেন তিনি। সবচেয়ে বড় কথা, একটা মানুষকে সুখের স্বপ্ন দেখিয়ে তার স্বপ্নগুলো কিভাবে চুরমার করে দেবেন তিনি। ফাবিহা যে তাসিনকে পছন্দ করে সেটা মেয়েটার চোখে মুখে স্পষ্ট বোঝা যায়। তিনিও নিরুপায়। সব দিক বিবেচনা করলে সিদ্ধান্ত নিতে পারবেন না, যে কোনো একদিক ছাড়তে হবে। ছেলের ভুলটাকে ধরে রাখলেন তিনি। মনে মনে জেদ চেপে গেল, এই বাড়ির বউ ফাবিহাই হবে। বাড়িতে থাকা সকলেই তাসিনের ব্যাপারটা নিয়ে অবগত হয়ে গেল। না চাইতেও তাসিন আর তাদের তিনজনের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেল। তাসিনও মায়ের মতোই জেদি। সেও নিজের সিদ্ধান্তে অটল রইল। মা ছেলে কেউই স্যাক্রিফাইস করতে রাজি না। সকলকে অগ্রাহ্য করে আবারও হুরাইনের পেছনে ছুটল তাসিন। মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার জন্য সিএনজি খোঁজ করছে তিন বান্ধবী। 3 সিট ফাঁকা, কোনো সিএনজি পাচ্ছে না। তাসিন দৌড়ে দাঁড়িয়ে সবটা লক্ষ্য করেছে। একটা সিএনজিতে পেছনের সিটে একজন মেয়ে। তাসিন এগিয়ে গিয়ে সিএনজি থামিয়ে দিল। মেয়েটার উদ্দেশ্যে বলল, আপু, আপনাকে আরেকটা সিএনজি ঠিক করে দিচ্ছি। আমার পেছনের 3টা সিট লাগবে। অনেকক্ষণ ধরেই খোঁজ করছি, পাচ্ছি না। মেয়েটা বিরক্ত হয়ে বলল, আমি কি করব? আপনি অন্য সিএনজি দেখুন। প্লিজ আপু। কি যেন ভেবে মেয়েটা নেমে পড়ল। আরেকটা সিএনজি নিয়ে চলে গেল। তাসিন 3 জন বোরকা পরা রমণীর দিকে আঙ্গুল তাক করে ড্রাইভারকে বলল, ওনাদের 3 জনকে পৌঁছে দেবেন। গরমে বোরকার ভেতরটা ভিজে একাকার। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে। নিকাবের আড়ালে গাল দুটো টকটকে লাল হয়ে উঠেছে। একজন তাদের দিকে আঙ্গুলের ইশারায় কিছু দেখিয়ে দিচ্ছে। হুরানির চোখ আটকে গেল। তার ষষ্ঠ ইন্দ্রিয় জানা দিচ্ছে পুরুষটাকে সে দেখেছে। সেদিন কুকুর তাড়িয়ে তাকে বাড়ি যেতে সাহায্য করেছে। এক পলকের দেখায় ছট করে দৃষ্টি নামিয়ে নিল হুরাইন। সে সিএনজিটা তাদের সামনে এসেই দাঁড়ালো। জিজ্ঞেস করলেন ড্রাইভার, কই যাবেন? বটতলা। উঠেন। 3 জনে উঠে গেল। হুরাইনের মনের ভেতর অন্য চিন্তা ভাবনা ঢুকে গেল। তার মাথায় ঘুরছে সেই পুরুষটার কথা। নিজের চিন্তা ভাবনা নিয়ে নিজেই ভীষণ অবাক। পর পুরুষকে নিয়ে সে কেন ভাবছে? 2 দিন পরের কথা। মাদ্রাসা থেকে ফিরে চমকে গেল হুরাইন। তার জন্য বিয়ের প্রস্তাব এসেছে। এই খবরটা তাকে জানানো ভাবি। সাথে এটাও জানালো পাত্র পূর্বেই বাড়িতে এসেছে। হুরাইন ভেবে পেল না কি হতে পারে। ফুফু একবার ছেলের জন্য হুরাইনের হাত চাইলেন। বড় চাচাও নিজের ছেলের জন্য হুরাইনকে চাইলেন। ভাইকে দিলে বোন অসন্তুষ্ট, আর বোনকে দিলে ভাই অসন্তুষ্ট হবে। সেজন্য জনাব আজাদ দুজনকে এক জায়গায় নিয়ে বসলেন। সুন্দর করে বুঝিয়ে দিলেন ব্যাপারটা। বললেন, আমি চাই না আমাদের সুন্দর সম্পর্কটা নষ্ট হোক। তোমরা দুজনই হুরাইনকে নিজের মেয়ের মতো ভালোবাসো। কারো মনে কষ্ট দিতে চাই না আমি। ঘরে ঘরে আত্মীয় না পাতানোই ভালো। এ নিয়ে অবশ্য চাচা আর ফুপু কিছুদিন মনক্ষুণ্ণ ছিলেন। এখন সবটা আগের মতোই স্বাভাবিক। তাহলে এবার কে এসেছে? ভাবি বারবার বসে জ্বালিয়ে মারছি হুরাইনকে। লজ্জায় অতিষ্ঠ হয়ে উঠল সে। তাই ঘরের দৌড় দিয়ে বসে আছে। মেহমানখানায় জনাব আজাদের সামনে বসে আছে তাসিন। না, তার পাশে পরিবারের কেউ নেই। একাই এসেছে সে। জনাব আজাদকে গম্ভীর দেখাচ্ছে। প্রস্তাবটা সেই পাঠিয়েছিল। জনাব আজাদ প্রস্তাব পেয়ে সরাসরি তাসিনকেই ডাকলেন। ভার্সিটি থেকে বেরোতেই ফাবিহার পথ রোধ করে দাঁড়ালো শাবাব। আগা করে একবার পরক করে হাসলো। ফাবিহা জড়ো সরো হয়ে দাঁড়ালো। এই তাকানো স্বাভাবিক না। চোখ মুখ শক্ত করে বলল, পথ ছাড়ো। তোমাকে এগিয়ে দিতে এসেছি সুন্দরী। বলে ঠোঁট কামড়ে হাসলো শাবাব। ঘৃণায় অন্যদিকে চোখ ঘুরিয়ে নিল ফাবিহা। পাশ কাটিয়ে যেতে নিতে আজ আবার ফাবিহার হাত
চেপে ধরল। নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করছে ফাবিহা। পেরে না উঠে সেও গতদিনের মতন শাবাবের গালে আরেকটা চড় বসালো। আজ শাবাবকে স্বাভাবিক দেখাচ্ছে, চেহারায় রাগ নেই, বোঝা যাচ্ছে শান্ত মাথায় খেলতে এসেছে। ঝট করে ফাবিহার হাতের পিঠে পরপর দুটো চুমু বসিয়ে দিল। অতঃপর ক্রুর হেসে বলল, দুটো চরের বিনিময়ে দুটো চুমু। যদি আবারও আমার ঠোঁটের ছোঁয়া পেতে চাও তবে তোমার জন্য আমার দুয়ার উন্মুক্ত। ফাবিহা বাকরুদ্ধ হয়ে গেল। রাগে লজ্জায় চোখে পানি এসে পড়েছে, কেবল গড়িয়ে পড়া বাকি। দ্রুত চোখ মুছিয়ে ছুটে এলো সে। শাবাব চুমু দেওয়ার পরই হাত ছেড়ে দিয়েছে। ফাবিহার জবাব দিল না। সে জানে এখন জবাব দেওয়া মানে নিজের সম্মানে হাত দেওয়া। তবে এই চুপ থাকা না, এর দাম শাবাবকে দিতেই হবে। বিড়বিড় করে বলল, তোমাকে আমি দেখে নেব প্লেবয় শাবাব। শাবাব পেছন থেকে চেঁচিয়ে বলল, হেই, কিছুদিনের জন্য আমার হয়ে যাও লিটল গার্ল। আপনার পরিবারে কে কে আছে? জি, মা, বাবার ছোট একটা ভাই আর একটা বোন। তাসিনের ধীর গলায় জবাব শুনে জনাব আজাদ গম্ভীর মুখে বললেন, আপনার বাবা মা এই প্রস্তাবে সম্মত? ক্ষণকাল চুপ থেকে ভারী কণ্ঠে তাসিন বলল, না। জনাব আজাদ যথেষ্ট ঠান্ডা গলায় প্রশ্ন করলেন, বাবা মায়ের অনুমতি ব্যতীত বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন? বিয়ে আর সংসারটা যেহেতু আমার হবে, সেখানে আমার পছন্দ জরুরি। বাবা মায়ের নয়, পুরো জীবন আমি কাটাবো, আমার বাবা মা নয়। কিছুটা হাসলেন জনাব আজাদ। তা বেশিক্ষণ স্থায়ী না হয়ে মিলিয়ে গেল। বললেন, বিয়ের ক্ষেত্রে অবশ্যই পাত্রপাত্রীর পছন্দ সবার ঊর্ধ্বে, তবে সেখানে বাবা মায়ের সম্মতিও প্রয়োজনীয় একটা বিষয়। তাসিন মাথা নিচু করে জবাব দিল, জি, বাবা মাকে মানিয়ে নেব আমি। জোরপূর্বক? মানানোর দায়িত্বটা আমার। আমার মেয়েকে বিয়ে করার মতো কি কি যোগ্যতা আপনার মাঝে আছে? তাসিন এবার মাথা তুলে তাকালো, বলল, কি কি যোগ্যতা থাকা প্রয়োজন? ঘাটতি থাকলে আমি তা পূরণ করে নেব। আমার কন্যার জন্য তার উপযুক্ত পাত্র চাই, যার মাঝে দ্বীনি শিক্ষা থাকবে, স্ত্রীর পর্দার হেফাজত করার মতো দৃঢ় মানসিকতা থাকবে। এটুকু? জনাব আজাদ ঠোঁট ঠেলিয়ে মুচকি হাসলেন। তবে কি আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেবেন? তাসিনের উৎসুক দৃষ্টি। জনাব আজাদ বললেন, এটুকু যোগ্যতাকে অর্জন করে দেখান। আমার মেয়েকে দেখেছেন আপনি? না। তাসিনের সরল জবাবে খানিকটা অবাক হলেও সেটা চেপে গেলেন তিনি। বললেন, তবে কিভাবে আপনি বিয়ের দিকে এগিয়ে যাচ্ছেন? আমি বিয়ের জন্য উপযুক্ত, আর আপনার মেয়েকে না দেখেই বিবাহের প্রস্তাব দেওয়ার কারণ আমি জানি না। আপনারাই তো বললেন রূপ সম্পদ দেখে নয়, দিন দারিদ্র দেখে বিবাহ করা উচিত। আপনি যখন নিজের মাঝে আমার বলা যোগ্যতাগুলো ধারণ করতে পারবেন তখন আবার আসবেন। শুধু আপনার পছন্দেই বিয়ে হবে না, এখানে আমার মেয়ের সম্মতি আপনার সম্মতির চেয়ে কোনো অংশে কম নয়। তাসিন চিন্তায় পড়ে গেল। আচ্ছা, হুরাইন কি তাকে পছন্দ করবে? চিন্তিত মুখ নিয়ে উঠতে যেতেই জনাব আজাদ আবার বললেন, পরের বার আপনার পরিবার নিয়ে আসবেন, একা নয়। তাসিন একা একা হারছে। হুরাইনকে বিয়ে করার জন্য তার সবচেয়ে কঠিন ধাপ হলো বাবা মাকে রাজি করানো। বাকি যে দুটো বিষয়ের কথা বলা হয়েছে সে দুটো বিষয় তেমন জটিল না। তাসিনের ধারণা নামাজ পড়াই ইরেগুলার থেকে রেগুলার হওয়াই হচ্ছে দিনদারিত্ব, আর হুরাইনের পর্দার হেফাজতের বিষয়টা সে সহজেই করে ফেলতে পারবে। সামান্যত ব্যাপার, অথচ এই সামান্য ব্যাপারে কি গভীরতা সে আজ করতে পারল না। সে ভাবতেও পারল না নিজের কথাকে কাজে বাস্তবায়ন করা কতটা কঠিন। আগামী দিন থেকে তার জীবন হবে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে শুরু হবে। অথচ নতুন ভোরের প্রথম নামাজটাই পড়া হলো না ঘুমের কবলে পড়ে। তাসিন সকালে নাস্তার পর বাবার ঘরে গেল। গম্ভীর স্বরে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে বাবা। কেমন কথা? আমি মাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি ফাবিহাকে আমি বিয়ে করতে পারবো না। আমি যাকে পছন্দ করি তার বাড়িতে প্রস্তাব পাঠিয়েছি। তাসিনের বাবার বিস্ময়ে চোখ দুটো কোটর ছাড়িয়ে বের হয়ে আসার উপক্রম। ছেলে এত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে, তাদের ছাড়াই প্রস্তাব পাঠাচ্ছে নিজের জন্য। তিনি থমথমে গলায় বললেন, বেশ তো, আমাদের জানাচ্ছেন কেন? তোমার সম্মতি প্রয়োজন। আমাদের সম্মতির গুরুত্ব আছে তোমার কাছে? বাবার কথায় সূক্ষ্ম খোঁচা টের পেল তাসিন। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি বুঝতে পারছি ফাবিহার বিষয়টা নিয়ে তোমরা অসন্তুষ্ট আমার উপর, কিন্তু আমার মন যেখানে টানছে না সেখানে আমি কিভাবে হ্যাঁ করব? একজন আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আরেকজন আমার মস্তিষ্কে গেঁথে থাকবে। বাবা, আমাকে বোঝার চেষ্টা করো। এটাই তোমার শেষ কথা? তাসিন কঠিন গলায় বলল, হ্যাঁ, তোমরা সম্মত না হলে আমি ওই মেয়েকে বিয়ে করব না। তবে ফাবিহাকে যে বিয়ে করব এটা ভেবেও ভুল করো না। দূরে কোথাও চলে যাব আমি।
তাসিনের বাবা বারবার ছেলের কাজে বিস্মিত হচ্ছেন। তাসিন ঠিক তার মায়ের মতো জেদি, যেটা বলে সেটা করে, যেটা বলে সেটা করে তবে ক্ষান্ত হয়। ছেলে বেরিয়ে যাওয়ার পরই স্ত্রীর সাথে কথা বলতে পা বাড়ালেন তিনি। সাজেদাকে বললেন, একবার ঘরে এসো দ্রুত। সাজেদা বসিয়েছিলেন, স্বামীর সাথে উঠে ঘরের দিকে পা বাড়িয়ে জিজ্ঞেস করলেন, ছেলের সাথে কি কথা হলো? তাসিনের বাবা শান্ত গলায় বললেন, তুমি বরং বড় আপাকে না করে দাও। শুধু শুধু মা ছেলে জেদ করে মেয়েটার জীবন নষ্ট করবে। তোমরা মা ছেলে দুজনেই জেদি। তাসিনও নিজের জেদ বজায় রাখতে ফাবিহাকে কখনোই বিয়ে করবে না। জোর করে করিয়ে দিলেও কেউ শান্তিতে থাকবে না। তাসিন দূরে দূরে থাকবে। মেয়েটাকে এভাবে ঝুলিয়ে রেখে বলি না কি দিয়ে তুমি না করে দাও। ছেলে যেহেতু অন্যত্র পছন্দ করে ফেলেছে, ওখানে যাওয়া উচিত তোমার। সাজেদার শান্ত চোখ জোড়ায় হিংস্রতা, পাঁচখায় গলায় বললেন, তোমার ছেলের আগে বলে দেওয়া উচিত ছিল পছন্দের কথা। আমি সবাইকে কোন মুখে না করব? বড় মুখ করে প্রস্তাবটাও আমি রেখেছিলাম, ছেলেও তখন সম্মতি দিয়েছে। তাসিনের বাবা শান্ত প্রকৃতির মানুষ। স্ত্রী যতটা রাগী তিনি ততটাই শান্ত থাকতে পছন্দ করেন। সারাদিন কানের কাছে পড়ে এটা ওটা বললেও চুপ করে থাকেন। তিনি বললেন, যেটা হয়ে গেছে সেটা তো আর বদলানো যাবে না। বদলাতে কে বলেছে তোমার ছেলেকে? মাসুল দিক। সে না হয় অপরাধী, তাই মাসুল দেওয়া। তাহলে নির্দেশ মেয়েটা কিসের মাসুল দেবে? আমি আরো বলছি সাজেদা, ঠান্ডা মাথায় ভেবে দেখো। সাজেদা খানিকটা নরম হয়ে এলেন ফাবিহার কথা ভেবে, কিন্তু বোনকে বা কিভাবে না করবেন। তাসিনের বাবা বললেন, কি ভাবছো? সাজেদা স্বামীর চোখে চোখ মিলিয়ে বললেন, ঠিক আছে, আমি যাব মেয়েটাকে দেখতে। যদি ফাবিয়ার যে রূপে গুণে সামান্য ত্রুটিও খুঁজে পাই, তবে ফাবিয়াকেই তোমার ছেলের বিয়ে করতে হবে, নয়তো আমি এই বাড়ি ছাড়বো। এটাই আমার শেষ কথা। তাসিনের বাবা হতাশ গলায় বললেন, মা ছেলে দুজনেই বাড়ি থেকে বেরিয়ে যাবে। যাও, ছোট ছেলে তো বাড়িতেই থাকে না। আমিও মেয়েটাকে বিয়ে দিয়ে যেদিকে দু চোখ চায় সেদিকেই চলে যাব। খ্যাক করে উঠলেন সাজেদা। আমি যাওয়ার সময় কি আমার মেয়েকে রেখে যাব? তাকে সাথে নিয়েই যাব। শান্তি বজায় রাখতে স্ত্রীর সাথে আর কথা না বাড়িয়ে বেরিয়ে গেলেন তাসিনের বাবা। ফোঁস করে নিঃশ্বাস ফেলছেন সাজেদা। ফাবিহার মতো সুন্দরী মেয়ে তার ছেলে আর দুটো পাবে না। বাহ্যিক দিক বাদ দিলে ও একজন সুন্দর মনের অধিকারিণী ফাবিহা। ছেলের মাথায় কেন অন্য মেয়ের ভূত ছাপলো? মা হুরাইনকে দেখতে যেতে রাজি হয়েছে শুনে খুশি হলো তাসিন। দেখতে যেহেতু যেতে রাজি হয়েছে, বিয়েতেও রাজি হবেন। জানা বাজারকে খবর দিয়ে তাসিন তার পরিবার নিয়ে হুরাইনকে দেখতে গেল। পরিবার বলতে বাবা মা, নিশি। সাজেদা থমথমে চোখ মুখ নিয়ে বসে আছেন। একজন সুন্দরী নারী এসে ওনাকে আর নিশিকে মেহমান খানা থেকে ভেতরে নিয়ে গেলেন। চারদিকে চোখ বুলিয়ে বাড়িটা দেখছেন। ভেতর ঘরেও প্রতিটা নারী নিজেদের মুড়িয়ে রেখেছে, মাথার কাপড় পর্যন্ত সরছে না। সবার অমায়িক ব্যবহারে সাজেদা বেগমের মন খানিকটা গলতে চাইলেও নিজের জেদের কাছে তিনি হার মানবেন না, শক্ত রইলেন। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখালো হুরাইনের বড় বোন জান্নাত। নিশিয়া সাজেদা বেগম অবাক হচ্ছেন হুরাইনের মায়ের রূপ দেখে। বিন্দুমাত্র বোঝার উপায় নেই এতগুলো সন্তানের মা তিনি। মনে হচ্ছে বয়স তার 35-এর ঘট পেরিয়েছে মাত্র। এখনো চামড়ার রং উজ্জ্বল, কেমন চকচকে ভাব। মহিলার হাসি দেখলেও চোখ আটকে যায়। বাড়ির বউটা আবার চোখ ধাঁধানো সুন্দরী না, গায়ের রংটাও বেশ চাপা, তবে ব্যবহার অমায়িক। মানুষগুলোকে ভালো লাগলেও এই জায়গায় নিশির বেশিক্ষণ ভালো লাগলো না। সে স্বাধীন পাখি, এই বন্দি খাঁচা তার পছন্দ হয়নি। সে ভাবে কিভাবে এরা নিজেদের বন্দি করে রাখে, দম বন্ধ হয়ে যায় না। সে বোরকা পরে না, আজ বাধ্য হয়েই বোরকা পরে এসেছে। ভাইয়া বোরকা এনে দিয়েছে। সাজেদা বেগমের তর সইছে না। যে নারী এতটা সৌন্দর্যের অধিকারী, বাকি মেয়েগুলো পরীর মতন, সেই নারীর ছোট মেয়ে না জানি কতটা রূপবতী হবে। অবশেষে হুরাইনের দেখা মিলল। নিজের অজান্তে মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন সাজেদা। নিশিও তাকিয়ে রইল। এখানে আসার আগে ভেবেছিল মেয়ে বুঝি দেখতে তেমন ভালো না, এখন দেখছে তার ধারণা ভুল। হুরাইনের মায়ের রূপে বেশি নজর কেড়েছে সাজেদার। এই নারী এখন এমন রূপবতী, তবে যৌবনে কেমন ছিলেন? হুরাইনের দিকে তাকিয়ে ধারণা করে বসলেন তাসিন আগেই মেয়েটাকে দেখেছে। দেখে শুনিয়ে ছেলে পাগল হয়েছে। মেয়ের মাঝে কোনো খুঁত খুঁজে পেলেন না, রূপে চলাফেরায়। যদিও আচরণ সম্পর্কে এখনই কোনো রিপোর্ট দিতে পারছে না, তিনি ফাবিহাকে বউ করে রাখতে উঠে পড়ে লাগলেন যেন। এবার গুণে খোঁজ ধরবেন। এতেও ভালোভাবে পাশ করে গেল হুরাইন। ঘরের কাজও সে জানে। লজ্জায় মুখ নিচু করে রেখেছে, সামনে কারো দিকে তাকাতে পারছে না। সাজেদা কোনো খুঁত ধরতে না পেরে আশাহত হলেন।
জনাব আজাদ আর তাসিনের বাবার সম্মতিতে বিবাহের উদ্দেশ্যে তাসিন আর হুরাইন একে অপরকে দেখার অনুমতি দেওয়া হলো। তাসিন প্রবল আগ্রহে অস্থির হয়ে উঠেছে। তার একটাই ভয়, হুরাইন তাকে পছন্দ করবে তো। হুরাইনকে দেখে চোখ দুটো স্থির হয়ে গেল তাসিনের। হৃদয় তোলপাড় করার স্রোতে ভেসে গেল সে। মুখ ছাড়া তার আপাদ মস্তক ঢাকা, তবু যেন চোখ ঝলসে যাচ্ছে তার। শব্দ ভান্ডার ফুরিয়ে গেল। এই সৌন্দর্যের কোন উপমা খুঁজে পেল না। সাদা চামড়া নয়, এই আসলেই রূপমঞ্জুরি। হুরাইন জড়সড় হয়ে বসল। একপাশে তার বৃদ্ধা দাদি। সূর্যের তাপের মতো প্রখর হয়ে এলো তার লজ্জা। কিছুতেই যেন সে স্থির হতে পারছে না। তাসিন যেন হুরাইনের দাদিকে লক্ষ্যই করল না। বিবশ কণ্ঠে বলল, আপনি আমার মনে যে দাগ সৃষ্টি করেছেন, সেই দাগ মুছে দেওয়ার দায়ভার আপনার। এসে শুভ্রতা ছড়িয়ে দিন আমার অন্তরে। আল্লাহর কসম করে বলছি, আপনি ছাড়া দ্বিতীয় কোনো নারী এই দাগ দূর করতে পারবে না। আমার হৃদয়ের রানী হওয়ার আহ্বান জানাচ্ছি আপনাকে, গ্রহণ করুন আমায়। শরীর শিরশির করে উঠল হুরাইনের। এবার লজ্জা সংকোচ ভুলে একবার মুখ তুলে চাইতেই চমকালো। অপরিচিত হয়েও পরিচিত মুখ। হুরাইনের বিস্মিত ভাব বেশিক্ষণ রইল না। সে মাথা নিচু করে থুতনি বুকে ঠেকিয়ে ফেলল। তাসিন চোখ না সরিয়ে বেহায়ার মতো তাকিয়ে রইল। বলল, আমার ব্যাপারে কিছু জানার আছে, থাকলে প্রশ্ন করতে পারেন। আপনার কাছে স্বচ্ছ থাকতে চাই আমি। হুরাইন পাশ থেকে বিছানার চাদর খামচে ধরে মাথা নাড়ালো। তার কিছুই জানার নেই। এখানে আর বসে থাকা যাচ্ছে না। দ্রুত কথা শেষ করে উঠতে চাইছে। অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, আমার ব্যাপারে কিছু জানার আছে আপনার? তাসিন লঘু স্বরে বলল, পুরো আপনিটাকেই জানার ইচ্ছে আমার। তার জন্য সারা জীবন পড়ে আছে। শুধু আপনার একটা হ্যাঁ না এর উপর নির্ভর করছে সবটা। অপেক্ষাতে আমি অভ্যস্ত নই, তবুও আমি অপেক্ষা করব কেবল আপনার জন্য হুরাইন। তাসিন উঠে গেল। হুরাইন জমে বসে রইল। দাদি এবার মুখের কাপড় সরালেন। ভাবি এসে তাকে খোঁজা দিয়ে গেল। মিটিমিটি হেসে জিজ্ঞেস করল, কেমন, পছন্দ হলো? আব্বু আম্মু আর ভাইয়ার পছন্দই আমার পছন্দ। মিনমিন করে বলেই ছুটে চলে গেল হুরাইন। তার মনে একটা বড় প্রশ্ন জাগছে। আব্বু কেন তাকে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে পাঠানোর ব্যবস্থা করছেন? সে কি মানিয়ে নিতে পারবে? কি চলছে আব্বুর মনে? হুরাইনের মা স্বামীর দিকে পানির গ্লাসটা বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? জনাব আজাদ স্ত্রীকে পাশে বসতে ইশারা করলেন। বসতেই মুচকি হেসে বললেন, কি মনে হয় তোমার? কেমন সিদ্ধান্ত নিলে আমার আম্মুকে দেখার অনুমতি দিয়েছি? হুরাইনের মা উসখুস করে বললেন, কিন্তু ভরসা আছে আমার উপর? স্ত্রীর চোখের চাহনিতে জবাব পেয়ে ঠোঁট আরো প্রশস্ত করলেন। বললেন, ভরসা করলে এত দুশ্চিন্তা কেন? আমি দেখেছি ছেলেটার আগ্রহ। ছেলের বাবার সাথেও কথা হয়েছে আমার চিন্তা ভাবনা ভিন্ন কিছু। যদি ওই পরিবারের মানুষগুলোকে সামান্যতম পরিবর্তন করা যায়, যাদের আগ্রহ থাকে না তাদের পরিবর্তন করা কঠিন। আল্লাহ যাকে চান হেদায়েত দিতে পারেন। উসিলা যদি আমার মেয়ে হয়, যদি সামান্যতম পরিবর্তন আসে, চেষ্টা করতে ক্ষতি কি? কিভাবে পারবে আমার মেয়ে? তুমি কি ভুলে গিয়েছো তোমার পুত্রবধূও কিন্তু ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা মেয়ে। আল্লাহ তাআলা অশেষ রহমতে তার মাঝে যে পরিবর্তন এসেছে, কেউ দেখলে বলতে বাধ্য এই মেয়ে ছোট থেকে দ্বীনি শিক্ষায় বেড়ে উঠেছে। আমাদের দল ভারী, সেজন্য বৌমার মাঝে পরিবর্তন এসেছে। একা একজন আমাদের ভেতরে এসে নিজেকে পরিবর্তন করতে পেরেছে। আমার মেয়েও একা। ওই ছেলের পরিবার শক্তিশালী। যদি মেয়ে ওখানে থেকে তাদের মতো চলাফেরায় নিজেকে অভ্যস্ত করে ফেলে। জনাব আজাদ দৃঢ়তার সাথে বললেন, ইনশাল্লাহ আমার মেয়ে পারবে। আমি ছেলের বাবা আর ছেলেকে শর্ত দিয়েছি, সবটা মজবুত করে তবেই এগোচ্ছি। কেমন শর্ত? হুরাইনের মায়ের উৎসুক কণ্ঠস্বর। ঘটনা কিছুটা এমন ছিল। আমি তাসিন আবিদ আর তার বাবার কাছে শর্ত রেখেছি, আমার মেয়ের পর্দার খেলাফ হবে এমন কিছু ঘটাবে না, তা নিশ্চয়তা দিতে পারবেন? ছেলের বাবা বললেন, আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যেন শুধু পর্দা নয়, অন্য কোনো অসুবিধা না হয় আপনার মেয়ের। বললাম যদি খেলাফ হয়ে যায়? ছেলেটা দৃঢ়তার সাথে বলে উঠল, এমন কিছু দেখলে আপনার মেয়েকে আপনি নিজের কাছে নিয়ে আসতে পারেন, কিংবা যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেন। কথা শেষ করে হাসলেন জনাব আজাদ। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বললেন, কি বলো? এমন একটা মানুষকে সুযোগ দেওয়া, নাকি তাকে দ্বীনি পথে টেনে আনতে? আমাদের এত বড় সুযোগ হাতছাড়া না করা কি উচিত হবে? পরামর্শ দাও, কোনটা করলে ভালো হবে? হুরাইনের মা নিচু স্বরে বললেন, আপনি যা ভালো মনে করেন। সব সময় ছেলে মেয়ের ব্যাপারে আপনার সিদ্ধান্ত তাদের কল্যাণ বয়ে এনেছে। আমার দৃঢ় বিশ্বাস
এবারও আল্লাহ তাআলা সেটাই করবেন। আর উপর থেকে যদি এখানেই আমার মেয়ের জুরি লেখা থাকে তাহলে আমরা কিছুই করতে পারবো না। জনাব আজাদ বললেন, আমি এখনো সম্পূর্ণ কথা শেষ করতে দেইনি তাদের। আগে আমার আম্মুর মতামত প্রয়োজন, তাকে জিজ্ঞেস করো। তার সম্মতি থাকলে তবেই আমি চূড়ান্ত কথা এগিয়ে যাব। হুরানের ঘরে প্রবেশ করলো তার ভাবি। মিষ্টি করে হেসে জিজ্ঞেস করলো, সকলেই সম্মত আছে। আম্মা আমাকে পাঠিয়েছেন তোমার মতামত নিতে। তুমি না বললে এই সম্বন্ধন এগোবে না। আমি তাদের গিয়ে কি বলবো? হুরাইন বলল, আব্বু কি চাইছেন? তিনি চাইছেন তুমি ওই পরিবারের পরিবর্তনের কারণ হও, আলো হয়ে যাও ওই সংসারে। হুরাইন কোনো চিন্তা ভাবনা ছাড়াই বাবার সিদ্ধান্তকে সম্মান দিয়ে রাজি হয়ে গেল। লাজুক হেসে বলল, আব্বু যা করবেন সেটা নিঃসন্দেহে আমার ভালো ভেবে করবেন, আমার অমত নেই। আলহামদুলিল্লাহ বলে মিটিমিটি হাসলো। ভাবি বলল, আমার আর সকাল সকাল আরাম করে চা খাওয়া হবে না। এই চাটা এবার অন্য কেউ খাবে। হুরাইন লজ্জায় অতিষ্ঠ হয়ে চোখ মুখ খিচিয়ে বলল, যাও তো ভাবি, নয়তো আমি বেরিয়ে যাব। ভাবি হাসতে হাসতে বলল, যাচ্ছি যাচ্ছি, এত লজ্জা পেতে হবে না। বরের ভালোবাসা পাওয়ার জন্য প্রস্তুত হও। হুরাইনের মনে উকি দিল হাজারো কল্পনা। একবার চোখ বুজে স্মৃতি রোমন্থন করার চেষ্টা করলো। কানে এখনো বেজে উঠছে সেই স্বর। হুরাইন অস্ফুট স্বরেই বিড়বিড় করলো, আমি কিভাবে মনে দাগ লাগিয়েছি? আমি তো কিছুই করিনি। হুরাইনের বাড়ি থেকে আসার পর থেকে তাসিনকে সতেজ দেখাচ্ছে। খোশ মেজাজে সবার সাথে কথা বলছে। সাজেদা দ্বিধাদ্বন্দ্বে আছেন, কি করা উচিত তিনি বুঝে উঠতে পারছেন না। হুরাইনের ব্যাপারে কঠিন হতে গিয়েও পারছেন না, আবার ফাবিহার জন্য মনটা জ্বলে যাচ্ছে। ঘড়ির কাঁটা রাত্রি ৩টার ঘরে। তাসিনের চোখে ঘুম নেই, তার মন মস্তিষ্কে রাজ করছে হুরাইন নামক এক মানবী। যতবার চোখের পাতা এক করতে চেষ্টা করে ততবারই ওই মানবী এসে ধরা দেয়। কেমন ভুবন ফুলানো হাসি হেসে মায়া বাড়িয়ে ছুটে চলে যায়। চট করে চোখ খুলে ফেলে তাসিন। বিছানায় যাওয়ার পর থেকে অনেকবার তার সাথে এমন হয়েছে, তাই এখন আর ঘুমানোর চেষ্টা না করে উঠে পড়ল। বারান্দায় দাঁড়িয়ে যান্ত্রিক শহরটাকে দেখছে। নিস্তব্ধ পরিবেশে তাকে সঙ্গ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে লুদাভ আলো ছড়ানো ল্যাম্পপোস্ট। চট করে মাথায় কিছু খেলে যেতেই তাসিন ঘরে ফিরে এলো। এক টুকরো কাগজ নিয়ে কলম ঘষিয়ে চলল। কি যেন লিখে যত্ন করে ভাঁজ করলো। তার চোখ হাসছে, ঠোঁট হাসছে, অন্তরটাও হেসে উঠছে পাওয়ার আনন্দে। এবার বিছানায় গিয়ে জোর করে ঘুমানোর চেষ্টা করলো। কিছুদিন ধরে ফাবিহাকে ক্যাম্পাসে দেখা যাচ্ছে না। শাবাব প্রতিদিন খোঁজ করে একই খবর পায়। ফরহাদ বলল, ভাই মেয়েটা বোধহয় ভয় পেয়েছে, সেই জন্য ভার্সিটিতে আসছে না। দুদিন কথা বলে যখনই মেয়েদের অনুভূতি জন্মেছে আপনার প্রতি, আপনি সেই আগুন সুন্দরীদের ছেড়ে দিয়েছেন। আর এই মেয়ের পেছনে এখনো পড়ে আছেন। ছেড়ে দিন, এমনিতেই ভয় পেয়ে গিয়েছে। শাবাবের দৃষ্টি সামনের দিকে, ঠিক কিসের দিকে তাকিয়ে আছে বোঝা যাচ্ছে না। সে ক্রুড় হেসে বলল, এত সহজে ভয় পেলে কি চলবে? আমাকে দুবার চড় মেরেছে, এবার চুমু দিবে, সেই ব্যবস্থা করছি। কিভাবে ভাই? শুধু দেখে যা। তখনই গেট দিয়ে প্রবেশ করতে দেখা গেল ফাবিহাকে। ফরহাদ ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, ভাই ভাই আপনার শিকার, গেটের দিকে তাকান। শাবাবের চোখ ফরহাদের আগেই গেটে পড়েছে। ফাবিহা এদিক ওদিক সাবধানী চোখে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে ক্লাসের দিকে। হঠাৎ শাবাবের চোখে চোখ পড়ল। চোখ মুখ শক্ত দেখালো তার। শাবাব বেহায়ার মতন হাসছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় জানা দিচ্ছে ফাবিহা ঠোঁট নাড়িয়ে তাকে গালাগাল দিচ্ছে। ক্লাস করে বিনা বাধায় গেট পেরোতে পেরে ফাবিহা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। রিক্সা নিয়ে অর্ধেক রাস্তা যেতেই রিক্সা চালক থেমে গেলেন। কারণ জিজ্ঞেস করতে যাবে, সামনে তাগিয়ে থেমে গেল সে। শাবাব তার বিদঘুটে হাসি ঠোঁটে টেনে রেখেছে। ফাবিহা তেজি কণ্ঠে বলল, পথ আটকে রেখেছেন কেন? ফরহাদ বলে উঠল, ভাইয়ের স্পেশাল ক্লাস আছে আপনার সাথে, থামুন। ঘৃণায় চোখ ঘুরিয়ে নিল ফাবিহা। রাগে দাঁতে দাঁত লেগে আসছে। পায়ের দিকে ইশারা করে বলল, জুতো দেখেছিস? চামচার দল। রাস্তায় যখন ধরে জুতো পেটা করবো তখন বুঝতে পারবি মেয়েদের হ্যারাস করার শাস্তি কি জিনিস। শাবাব খপ করে ফাবিহার হাত ধরে টেনে হিঁচড়ে নামিয়ে ফেলল তাকে। হিংস্র বাঘের মতন গর্জন করে বলল, এই চামচা কাকে বলছো? প্রথমত আমার গায়ে হাত তুলে মস্ত বড় ভুল করলে, আবার আমার ভাইদের চামচা বলছো? ফাবিহা দমে না গিয়ে দ্বিগুণ তেজ নিয়ে বলল, 100 বার চামচা বলবো, 1000 বার বলবো চামচা। কি করবি তুই? হ্যাঁ, টাকা ছেটালে তোর মতো আরো কত কুকুর এসে হাজির হয়ে যাবে, তোকে লাশ বানিয়ে দিয়ে যাবে, রাস্তার কুকুর।
সজোরে ফাবিহার গালে চড় পড়ল, ছিটকে মুখ থুবড়ে পড়ল রাস্তায়। শাবাবের শরীর দিয়ে আগুন ঝরছে, রক্তিম চোখ জোড়া দেখে ভয় পেল ফাবিহা। শাবাব কঠোর স্বরে বলল, আজ স্পর্ধা দেখিয়েছিস, আর যেন কোনোদিন এমন স্পর্ধা না দেখি। এতদিন কিছু বলিনি, তার মানে এই নয় যে আমাকে যা ইচ্ছে তাই বলে গালি দিবি। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোকে, এরপর জানে মেরে ফেলবো, রাস্তায় দাঁড়িয়ে মারবো। আজকের মতো কেউ ছুটে আসবে না, সবাই তামাশা দেখবে। ফাবিহা খেয়াল করলো সকলেই তামাশা দেখছে, কেউ তার দিকে এগিয়ে আসছে না। শাবাব প্রস্থান করলো। ফরহাদ ভীষণ চমকেছে, সে এর আগে শাবাবের এমন রূপ দেখেনি। সামান্য একটা সম্বোধন এতটা হিংস্র হয়ে উঠেছে, তার সাথে বাকি ছেলেগুলোও স্তব্ধ। ফাবিহা এতদিন বাড়িতে জানায়নি, বাবা শহরের বাইরে, মাকে জানালে দুশ্চিন্তা ছাড়া কিছুই করতে পারবেন না, বরং তিনি আরো ভয় পেয়ে তাকে বের হতেই দেবেন না। রাস্তায় ঘষা লেগে এক জায়গায় চামড়া উঠে গিয়েছে, গালটা জ্বলে যাচ্ছে, টনটনে ব্যথায় কথা বলতেও কষ্ট হচ্ছে তার। আজ তো মা জানবেনি। তাসিন অপেক্ষায় ছিল কখন মাদ্রাসার গেট দিয়ে বের হবে হুরাইন। তার দেখা পেয়ে মাদ্রাসার একটা ছোট মেয়েকে ডাক দিল। মেয়েটা প্রথমে এগোতে চাইছিল না, পরক্ষণে কি মনে করে এগিয়ে আসতেই তাসিন ইশারায় হুরাইনকে দেখিয়ে দিল, বলল, ওই যে আপুটাকে দেখছো, তাকে এই কাগজটা দেবে, ঠিক আছে? হোরাইন আপু কে? বাহ, তুমি চেনো তাকে? হ্যাঁ চিনি তো। তাহলে এটা দিয়ে এসো। মেয়েটা চলে গেল কাগজ হাতে। হুরাইনের বোর কাছে নিয়ে ধরে ডাকলো, আপু। পাশ ফিরতে হাতে মাঝে একটা কাগজ গুজে দিল মেয়েটা। হুরাইন জিজ্ঞেস করলো, কে দিল এটা? তাসিনের দিকে ইশারা করে বলল, ওই যে উনি তোমাকে দিতে বলেছেন। হুরাইন সেদিকে তাকাতেই তাসিনের সাথে চোখাচোখি হয়ে গেল। সে দৃষ্টি নিচু করে কাগজটা মুঠো করে ধরল। ছোট্ট মেয়েটা বিদায় নিতেই হুরাইনের একজন বান্ধবী বলে উঠল, কাগজটা খুলে দেখো কি লেখা আছে। হুরাইন কাগজটা ব্যাগে ঢুকিয়ে নিয়ে বলল, প্রয়োজন নেই। বুঝেছি, আমাদের সামনে খোলা যাবে না, ব্যক্তিগত চিঠি কিনা। হুরাইন লজ্জা পেয়ে থমকে উঠল বান্ধবীকে। বেশি কথা বলিস। পাশ থেকে দুজনেই মিটমিটে হাসছে। হুরাইন কাগজটার কথা ভুলল না। খাবার খেয়ে দ্রুত দরজা আটকে দিল। ব্যাগ থেকে ওই সাদা কাগজটা বের করতেই কালো ও কালিতে কিছু শব্দ মিলে কয়েকটা বাক্য দেখতে পেল। দিন রাত শুধু আপনাকে ভাবছি, মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি, দ্রুত আমায় হারাল করে নিন, আমি পবিত্র ছোঁয়ার অপেক্ষায়। থমকে গেল হুরাইন, সাথে ছুঁয়ে গেল একরাশ লজ্জা। সে কি এই চিঠির জবাব দেবার ইচ্ছে থাকলেও তা মনের মাঝে মাটি চাপা দিল। চিঠির জবাব দিয়ে আর নিজের লজ্জা বাড়াতে চায় না। সাজিদ এখনো কাউকে কিছুই জানায়নি, বরং জনাব আজাদ সম্মতির কথা জানাতেই তিনি তাসিনের বাবাকে বলে দিলেন, আমি অনুষ্ঠান করে লোকজন খাইয়ে ছেলের বিয়ে দেব, চুপচুপ করে বিয়ে দিতে পারবো না। আর ওনাকে জানিয়ে দাও আমাদের সপাচেক মেহমান খাওয়াতে হবে। বিস্মিত হয়ে গেলেন তাসিনের বাবা। তিনি বললেন, তুমি বুঝতে পারছো তো কি বলছো? তুমি বাড়িতে তুমি মেহমান খাওয়াও, সেটা তো ওনাদের সমস্যা না, কিন্তু এভাবে ওনাদের চাপ দেওয়া কি মানে? তোমার কি মনে হয় ওনারা মানবেন? শরিয়া সম্মত বিয়ে মানে এক গাদা লোক খাওয়ানো, হাসি তামাশা করা নয়। তাহলে জেনে বুঝে কেন আমাদের পরিবারে মেয়ে পাঠাতে চাইছে? যদি এত সমস্যা থেকে থাকে তাহলে না করে দিক, আমি ফাবিয়াকে নিয়ে আসবো বউ করে। তাসিনের বাবা বুঝে গেলেন এসব সাজেদার ইচ্ছাকৃত কাজ। শান্তিপ্রিয় মানুষ হওয়ায় কখনো স্ত্রীর সাথে তর্কে যান না তাসিনের বাবা, কিন্তু আজ আর কোনো অন্যায় মেনে নিলেন না, কড়া গলায় বলে দিলেন, তোমার এসব বাহানা চলবে না, আমার কথা শেষ কথা, আর কিছু শুনতে চাই না আমি। সাজেদার আগে ফেটে পড়লেন। তাসিন দেখল যে মা খালাকে কিছুই জানায়নি। সে সরাসরি ফাবিহাকে কল দিল। ফোন তুলল না ফাবিহা। পরপর কয়েকবার রিং হয়ে কেটে গেল। ফাবিহা বাড়ি পৌঁছতেই তার মা আতকে উঠলেন। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন মেয়েকে। ফাবিহাকে ধরে আতঙ্কিত গলায় জিজ্ঞেস করলেন, এই অবস্থা কেন তোর? কি হয়েছে? ফাবিহা ঝিমিয়ে ঘরে ঢুকল। মৃদু স্বরে বলল, আগে আমায় ভেতরে যেতে দাও, ক্লান্ত আমি। মা ফাবিহাকে ধরে নিয়ে বসিয়ে দিলেন। মায়ের মন দ্রুত পানি দিয়ে অস্থির স্বরে জিজ্ঞেস করলেন, এবার বল কি হয়েছে? ফাবিহা ধীর গলায় শাবাবের কথা বলল মাকে।
তীব্র আক্রোশে চেঁচিয়ে উঠলেন তিনি। ওই হারামজাদার এত বড় সাহস! কার মেয়ের সাথে বাজে ব্যবহার করেছে ও জানে না। তোর বাবা আসুক একবার, এর একটা বিহিত করেই ছাড়বো। তুই এতদিন কেন বলি না? খুব বড় হয়ে গেছিস না?